আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তাই কাঁদছে আর বলছে অলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? সত্যিই তো মমতা ব্যানার্জি অনেকটাই সাধু মানুষ। এই মমতা ব্যানার্জি যিনি 26,000 লোকের চাকরি খেয়ে বসে আছেন, এই মমতা ব্যানার্জি যিনি তার ভাইপোকে 4তলা 5তলা করে বাড়ি করে দিয়েছেন, সত্যি মমতা ব্যানার্জি অনেক ভালো মানুষ, তিনি অনেক সৎ মানুষ। এই মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের টাকা খেয়ে বসে আছে টিএমসি, তার নেতারা সব 3 বছর 4 বছর করে জেল খেটে আসছে। সত্যি মমতা ব্যানার্জি সৎ মানুষ। তো আজকে এই সৎ মানুষটাকে নিয়ে একটু কথা হবে আর পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে একটু কথা হবে। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নরেন্দ্র মোদী চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। সত্যিই তো নরেন্দ্র মোদী চোর। তিনি যদি চোর না হতেন, আজকে 15 বছর ধরে গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী থাকার পরে 10 বছরেরও বেশি তিনি ভারতের প্রধানমন্ত্রী থাকার পরেও তার ভাইরা সেমভাবে তার ব্যবসা এবং তাদের চাকরির জীবনে জড়িয়ে আছে এবং তাদের জীবনে কোনো কিছু চাহিদাও বড় কিছু নেই বা তাদের খুব বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, সেসব কিছুই নেই। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি 2011 সালের পরে হঠাৎ করে, নাম ধরে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটে তৃণমূলে এবং 4তলা বাড়ি এবং তাতে কী সব দামি দামি বিদেশি আসবাবপত্র ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, কিপ্যাড ফোন থেকে আইফোনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির শাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেলিকে ডেলি, জুতো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধু হয়ে গেছে এবং সতীর মেয়ে হয়ে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী চোর হয়ে গেছে। সত্যিই নরেন্দ্র মোদী চোর। অলি গলি মে চোর হ্যায়। সরি, প্রাইম মিনিস্টারের নামটা বললাম না বাংলার ভদ্রতা করে, ওটা আমি উইথড্র করে বলছি। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। তিনি এতটাই সংস্কারিক, তার পারিবারিক সংস্কার এত সুন্দর যে যখন প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন তার সভা করতে, তখন তিনি অপারেশন সিঁদুর নিয়ে দুটো কথা বলতে, তখন মমতা ব্যানার্জি তার যে স্ত্রী ছিলেন তাকে নিয়ে টানাহেঁচড়া করলেন, তার পারিবারিক কথাবার্তা সেগুলো নিয়ে জনগণের সামনে নিয়ে এলেন। এবার মমতা ব্যানার্জি এতটা তার পারিবারিক বা তার পরিবারের সংস্কার এতটা সুন্দর যে তার কুরুচিকর মানসিকতার পরিচয়টা সবসময়ের জন্য পাওয়া যাচ্ছে। তিনি বলছেন ভুল করে বেরিয়ে গেছে বাংলার শিক্ষা, কিন্তু তুমি তো বাংলার মেয়ে নও, তুমি হচ্ছে বাংলাদেশের মেয়ে, তোমার কি শিক্ষা? আর আজকে দেশে যে সিএ এনআরসি চালু হতে দিচ্ছে না মমতা ব্যানার্জি, সেটার পেছনের কারণ হচ্ছে মমতা ব্যানার্জির নিজেরই কোনো কাগজ নেই। কালীঘাটের যে ওই বাড়িটা, তিনি কখনো বলেন তিনি জন্মেছেন বীরভূমে, কখনো বলেন তিনি কালীঘাটে জন্মেছেন, তো তার অ্যাকচুয়াল জন্মের কোনো ঠিক ঠিকানা নেই। তো তিনি, তার কোনো রেকর্ড নেই, কোনো দলিল নেই, তাই আজকে মুখ্যমন্ত্রী সব কিছুর বিরোধিতা করছেন এবং তিনি বাংলার সংস্কৃতি মানুষকে দেখাতে চাইছেন। প্রথমে জুতো মারলেন, তারপর গরু দান করছেন। ইনি এতটাই মানবিক মুখ্যমন্ত্রী যে ইনার মানবিকতা সমেত ইনাকে পুরো মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত। ওখানটায় উনি তার মানবিকতা দিয়ে আবার পৃথিবীকে সৃষ্টি করবেন, নতুন এক পৃথিবী। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়, পকেট মার হ্যায়। হ্যাঁ, বিজেপি তো লুটেরা, বিজেপি তো পকেট মার। তাই বলে তো পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা, আধা নেতা জেলে আছে। তৃণমূলের সংস্কার এত সুন্দর বা তৃণমূলের দলটা এতটা গঠনগতভাবে তৈরি যে পশ্চিমবঙ্গে গরু চুরি, কয়লা চুরি, রাশন চুরি, চাকরি চুরি, কত চুরির জন্য তৃণমূলের আধা মন্ত্রিসভা জেলে চলে গেছিল। এই পার্থ চ্যাটার্জি, যিনি তার এত টাকা হয়ে গেছিল একটা সময় গিয়ে যে তিনি তার বান্ধবী রাখতে বাধ্য হয়েছিলেন, অনুব্রত মণ্ডল, তিনি দিয়াল লটারি থেকে টাকা নিয়ে সেটাকে ব্ল্যাককে হোয়াইট করে মোটামুটি তিনি তার নিজের অ্যাকাউন্টটা ভরে রেখেছিলেন। বালু, চাল চুরি করে, স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েদের চাল চুরি করে এবং রাশনের চাল চুরি করে সে একটা ভালো পজিশন কামিয়ে নিয়েছিল। অভিষেক ব্যানার্জি কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, এত চুরি করার পরেও তিনি তার 4তলা বাড়ি বানিয়ে নিয়েছেন। আর এখন তিনি বলছেন কি বিজেপি চোর। এটা মুখ্যমন্ত্রী না, এটা মূর্খমন্ত্রী। হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মাইনি, বায়োলজিক্যাল নাকি সব বর্ণ, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, উনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানও নয়, উনি নিজে ঈশ্বর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও একটা সময় গিয়ে বলেছিলেন যে তিনি নাকি তার জন্মের তারিখ জানেন না, তার জন্ম কোথায় হয়েছে তিনি জানেন না, তিনি কোন স্কুলে ভর্তি হয়েছিলেন সেটা তিনি জানেন না, তিনি বহুত কিছু জানেন না। তিনি তার জন্ম নিয়ে তার মনে সংশয় আছে। এবার যে লোকটা তার বাবা, সে লোকটা কি তার বাবা সেটা নিয়েও আমাদের মনে সংশয় আছে। বা এই যে মা, সে কি তার আসল মা সেটা নিয়েও সংশয় আছে। নরেন্দ্র মোদী যদি বলে থাকেন যে আমি বায়োলজিক্যাল সন্তান, মুখ্যমন্ত্রী সেরকম বলেছিলেন যে তার 2 জায়গায় বাড়ি আছে, তাই তার আসল বাবাকে সেটা নিয়েও একটু আমাদের মনে সংশয় আছে। কালীঘাটে একটা আছে, বোলপুরে একটা আছে। তো মমতা ব্যানার্জি তিনি লোকের গায়ে কাদা ছেটানোর আগে নিজের গায়েটা আগে দেখুন। এবার দীপক ঘোষ বলে গেছেন যে রঞ্জিত ঘোষ নামে কেউ একজন, তাকে কি আপনি চেনেন? যদি চিনে থাকেন আমায় একটু বলবেন তো, একটু কথা বলার আছে ওনার নামে। লোকটা না রাস্তায় বাংলা খেয়ে পড়েছিল, আমি দেখে কুড়িয়ে ওনাকে এই যে মদ ছাড়ানোর একটা আছে না সংস্থা, ওখানে ভর্তি করে এসেছি। আপনার যদি দরকার হয়, আপনি যদি চেনেন তো তাকে নিয়ে যান।
2047 সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন, তাই উনি করবেন। আচ্ছা বলুন তো, যদি কেউ নিজেকে ভগবান বলে, ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায়? সেটাই তো, আমি তো এতদিন ধরে বলে আসছি, ভগবান তো নির্বাচনে দাঁড়ায় না। কিন্তু যখন মিছিলে সিপিএম সরকার গুলি চালিয়েছিল তখন মমতা ব্যানার্জিকে কেন লাগেনি? সেই গুলিটা অন্যান্য লোকের গায়ে লেগে 13 জন 14 জন শহীদ হয়ে গেছে, মমতা ব্যানার্জির গায়ে লাগলো না। কি করে সম্ভব? সেটা যদি সম্ভব হয় তাহলে উনিও বায়োলজিক্যাল সন্তান, তার বাবা মার থেকে তার জন্ম হয়নি, বা ওনাকে সবাই বলেছে বা ঈশ্বর বলেছেন ওনাকে 2047 সাল পর্যন্ত কাজ করতে হবে। তো এই মুখ্যমন্ত্রী, তিনি যা বলবেন সেটাই আমাদের মেনে নিতে হবে, আর বাদ বাকি লোক যা বলবেন সেটা আমাদের মানলে চলবে না। তিনি কখনো বলবেন যে 1500 কিলোর বাচ্চা, হ্যাঁ 1500 কিলোর বাচ্চা। তিনি কখনো কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাবেন, সেটাও আমাদের মেনে নিতে হবে। পুরাণে যা লেখা আছে লেখা থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছে তখন ওটা কাজী নজরুল ইসলামই লিখেছে, না হলে ওটা লেখাই হয়নি। ছাড়ো। না ভগবান রাজনীতি করে, না ভগবান দাঙ্গা করে, না ভগবান খুন করে, না ভগবান কুৎসা করেন। ভগবান রাজনীতি করে না, ভগবান কুৎসাও করে না, ভগবান কিছুই করে না, শুধুমাত্র যা করে দিদি করে। কারণ আমরা সব কিছু দেখেছি, সব কিছুতেই রাজনীতি। আজকে 6000 লোককে 7000 লোককে বাঁচাতে গিয়ে 26,000-এর পুরো প্যানেলটাকেই খেয়ে নিল। তারপরে এখন বিজয় মিছিল করতে গিয়ে তামান্নাকে মারলো। পশ্চিমবঙ্গের রাস্তাগুলো খানাখন্দে ভরা, আজকে একটা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা করছে। আরে ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে জয় বাংলা করতে করতে যাচ্ছি, সাইড দিয়ে যদি একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরো চেপে দিয়ে চলে যায়, তখন কি হবে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের ভুলগুলো শোধরানোর জন্য কোনো রকম কোনো কাজ করে না। আজকে ঘাটালবাসীকে বছরের পর বছর ধরে মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। যদি আজকে দেবের কথা অনুযায়ী যদি ওটা 2 বছরে কমপ্লিট না হবে, তাহলে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়েছিলি কেন ভাই? কেন মুখ্যমন্ত্রীর কথায় নাচছিলি? কেন অভিষেক ব্যানার্জি গিয়ে বলেছিল যে 2024-এর মধ্যে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান চালু হবে? কি করে, কবে চালু হয়েছে, কি হয়েছে আমাকে বলো। এত নাটকবাজি, এত ঢপবাজি, চিটিংবাজি এবং চচ্চুরি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর রক্তে মিশে আছে। কত পাতেলা! প্রথমেই বললো না যে মুখ্যমন্ত্রী যে নরেন্দ্র মোদী চোর আছে। নরেন্দ্র মোদী চোর কিনা জানি না, তবে পশ্চিমবঙ্গে 2011 সালের আগে তার ভাই বোনেরা নাকি খেতে পেত না। পশ্চিমবঙ্গে 2011 সালের আগে মুখ্যমন্ত্রী নাকি অনেক গরিব ছিল, মটরমালার হার বেচে সে নাকি পড়াশোনা করেছে। তারপরে এই রিসেন্ট 2011 থেকে আজকে 2025 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ভাইরা কি করে কোটি কোটি টাকার সম্পত্তি পায় বা কোথা থেকে আসে, এগুলো সব ওই সুদীপ্ত সেন, সারদা, তারপরে গৌতম কুণ্ডু, রোজ ভ্যালি, এরকম করে করে লটারির টাকাকে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের অ্যাকাউন্টে ঢোকানো এনাদের ভাইদের কাজ। তোলাবাজি, জুলুমবাজি সব এনাদের পরিবারের লোকেরা করে। আজকে পশ্চিমবঙ্গে কোনো একটা কিছু নতুন কিছু হতে গেলে সেখানটায় ওনাদের ভাইদের কমিশন লাগে। এত পরিমাণে এরা ঢপবাজি, চিটিংবাজি চালিয়েছে। তো এদের কথা বিশ্বাস করো না, এদের কথা যেদিনকে সিরিয়াসলি নেবে সেদিনকে পুরো মরে যাবে। আচ্ছা, हमको सिखा रिया है। তুমি যদি ভগবান হও, বলো একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে, বাতাসা দেবো, নকুল দানা দেবো, একটু ফুল দেবো, একটু তুলসী দেবো। হ্যাঁ আমি জানি তুমি নরেন্দ্র মোদী যদি ভগবান হয় তুমি তার মন্দির বানাবে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, নিজের বাপের টাকা দিয়ে যদি কোনোদিন মন্দির বানিয়ে দিতে চাও তো তুমি দিতে পারো। পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তুমি নকুলদানাও কিনবে, বাতাসাও কিনবে, আর বিচুটি পাতাটাও কিনবে। কারণ তোমার নিজের বলতে কিছু নেই। তুমি তোমার যেটা পলিটিক্যালি সভা করো সেগুলো পশ্চিমবঙ্গের মানুষের জনগণের টাকায়। এই জনগণরা যারা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, এই জনগণেরা যারা তোমায় কথা বলতে সুযোগ দিয়েছে, সেই জনগণের বিশ্বাসে তুমি সুযোগ নিচ্ছ। এই জনগণকে তুমি ভুল বোঝাচ্ছ। আজকে তুমি যত মন্দির মসজিদ যাই বানাচ্ছ সব কিছু কিন্তু জনগণের টাকায়। জনগণের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এবং তাদের সামাজিক ক্ষেত্রে কোনো কিছুতেই কোনো উন্নতির কোনো দেখা নেই। কোনো কিছু বললেই ইনারা ঘরে প্রসাদ পাঠিয়ে দেবেন, কোনো কিছু বললেই ইনারা ঘরে দুয়ারে রেশন পাঠিয়ে দিচ্ছেন। তোমরা মুখই খুলতে পারবে না। তোমরা যে বলবে যে আজকে রাস্তাটা নেই, সেটা দিয়ে আমরা চলাচল করবো কী করে? কিছু বললেই রাত্রে তোমার ঘরে আবাস যোজনার টাকা পৌঁছে যাবে। তুমি কিছু বলতেই পারবে না। কিছু বলতে গেলেই তোমার মুখ বন্ধ করার জন্য 500,000 টাকা রেডি থাকে। কাজেই 34 বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি। এই লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি, বিজেপির এই ছোট্ট নেতাকে, ক্ষুদ্র নেতাকে উপড়ে ফেলতে বেশি দিন সময় লাগবে না। 34 বছর ধরে তুমি অন্তত লড়াই করোনি, 34 বছর ধরে তুমি ড্রামাবাজি করে গেছো পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এবং রাজনৈতিক জীবনে, এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকটা মানুষের সাথে তুমি এখনো পর্যন্ত ড্রামাবাজি করে চলেছো। আজকে রাজনীতির নামটা খারাপ হলো কোন জায়গায়? আজকে সরকারি চাকরি নিতে অস্বীকার করছে কেন ছেলেমেয়েরা? পশ্চিমবঙ্গে 8,000 সরকারি স্কুল বন্ধ করে দিয়েছো। তুমি নাকি লড়াই করেছো, লড়াই করার এই প্রতিদান বাংলা ভাষা নিয়ে আজকে আন্দোলন করছো, যেখানটায় পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবাই তাদের বাচ্চাদেরকে প্রাইভেটে পাঠাচ্ছে। তুমি 2011 সালে বললে বদলা নয় বদল চাই, এই তো তার নমুনা।
তুমি বদলাও নিচ্ছ, আবার বদলও বন্ধ করে রেখে দিচ্ছ। কী যে বদল করছো, পশ্চিমবঙ্গে 2 লক্ষ কোটি টাকা দেনা ছেড়ে গেছিলো বামফ্রন্ট, সেটাকে তুমি 20 লক্ষ কোটিতে নিয়ে যাচ্ছ। আজকে পশ্চিমবঙ্গে ভাতা দেওয়ার জন্য তুমি ওর কাছে টাকা চেয়ে বেড়াচ্ছ। পশ্চিমবঙ্গের রিজার্ভ ব্যাংকের থেকে তুমি লোন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভাতা দিচ্ছ। আজকে সরকারি কর্মচারীরা রাস্তায়, শিক্ষকেরা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, শিক্ষা ব্যবস্থাটা তো পুরো রাস্তায়, আর আধা শিক্ষা দপ্তরটা তো জেলে। তাহলে তুমি কিভাবে বিজেপিকে হাঁটাবে, বা তুমি কিভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে ভালো অবস্থায় নিয়ে যাবে, সেটা নিয়ে আমাদের মনে অনেক সংশয় আছে, সেটা একটু ক্লিয়ার করে দিও। আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না। অভিষেক ব্যানার্জি নাকি বেচারা, সে নাকি সবে রাজনীতি করছে। সবে যদি সে রাজনীতি করে থাকে, সে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং সে লোকসভার তৃণমূল সাংসদদের নেতা হয়েছে। আর তো প্রবীণ নেতারা কেউ ছিল না, অভিষেক ব্যানার্জিই ছিল। তারপর যখন সর্বভারতীয় দল গিয়ে দেশে দেশে বোঝালো অপারেশন সিন্দুর নিয়ে, সেখানটায় অভিষেক ব্যানার্জির নাম তুমি দিলে। সে সবে সবে রাজনীতিতে এসছে, তো তাই তাকে তুমি সব দায়িত্ব দিয়ে রেখেছো। আজকে তুমি বলছো অভিষেক ব্যানার্জি সবে সবে রাজনীতিতে এসছে। সবে সবে যদি রাজনীতিতে এসছে, তোমাদের দলের তো এত প্রবীণ নেতা আছে, এত 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 নেতা আছে, তুমি কাউকে অন্য কাউকে কি দেখতে পাও না? সবসময় সেই ভাইপো ভাইপো ভাইপো, শুধুমাত্র ভাইপোকে নিয়েই তুমি পড়ে আছো। এটা এবার বলো, এর কোনো উত্তর আছে? নেই। কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নুরো দিয়ে। সত্যি কারোর কোনো ক্ষমতা নেই মা বোনেদের গায়ে হাত দেওয়ার। শুধুমাত্র তৃণমূল নেতাদেরই অধিকার আছে বাংলার মা বোনেদের ওপরে, এবং তারা অধিকারটা তারা ফলাচ্ছেও। কারণ বিজয় মিছিল করতে গিয়ে তমান্নাকে মেরে ফেললো। পশ্চিমবঙ্গে সিভিক পুলিশ, যারা তৃণমূলের এক প্রকার নেতা, সে গিয়ে আরজিকর মেডিকেল কলেজে এই কেসটা ঘটিয়ে এলো। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে কারোর ক্ষমতা নেই। সত্যি কারোর ক্ষমতা নেই। তৃণমূলের মা বোনেদের গায়ে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য মা বোনেদের গায়ে হাত দেওয়ার অধিকার একমাত্র তৃণমূলেরই আছে। এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না, এটা বাস্তব কথা বলেছে। আর এই অধিকারে যারা হাত দিতে যাচ্ছে, তাদের মুখ বন্ধ করার জন্য তো 500 টাকা 1000 টাকা দিচ্ছে। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে সাধারণ জনগণেরা রাস্তা চাইছে, বলছে তোমরা তো লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছ, তোমরা তো কন্যাশ্রী নিচ্ছ, তোমরা রূপশ্রী নিচ্ছ, তো রাস্তা কেন চাইছো? সত্যিই তো কথায় যুক্তি আছে। তোমরা ভাতাও খাবে, আবার রাস্তাও চাইবে, কি করে সম্ভব সেটা? তৃণমূলের নেতা বলে কি সব দিয়ে দেবে তোমাদেরকে, নাকি তারা কিছু রাখবে না? ওরা 90% রেখে যা 10% বাঁচবে সেটাই তোমরা পাবে। মাদারের বাচ্চা ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন, এ বিশ্বাস আমি করি। পশ্চিমবঙ্গের মা বোনেদেরকেও ছাড়লো না, তাদেরকেও বলছে যে কেউ যদি আপনাদের গায়ে হাত দিতে আসে, তাদেরকে রাজনৈতিকভাবে জবাব দেবেন। মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা বোন রাজনীতি করে। তোমার মতো বেহায়া এবং দুশ্চরিত্র মহিলা, তারা ছাড়া রাজনীতিতে অন্য কেউ যায় না। কারণ আজকে পশ্চিমবঙ্গে মহিলাদেরকে তুমি যেভাবে তোমার দলে করার জন্য 500,000-এর ভাতা দিচ্ছ না, একদিন দেখবে সেই মহিলারাই তোমার বিরুদ্ধে ভোট দেবে। তুমি মিলিয়ে নিও। इसकी माँ का भोला चेहरा। ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগামী দিন আরও করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যি পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের জন্য অনেক সুযোগ করে দিয়েছে। পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছুই ভেবেছে, এবং সেই ভাবার ফল স্কিল ডেভেলপমেন্ট বলে একটা স্কিম আছে না, ওইটাতে রাজমিস্ত্রির কাজ শিখিয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, এবং তাদের সাথে 2-1টা বাংলাদেশিকেও ঢুকিয়ে দিচ্ছে, এবং সেই বাংলাদেশি ধরা পড়লে সবাই মিলে মার খাচ্ছে, আর অন্য রাজ্য থেকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসছে। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বাঙালিকে এইরকমভাবে হেনস্থা আর অন্য কোনো জায়গায় হতে হয়নি। আজকে মমতা ব্যানার্জি বলছে বাংলা ভাষার উপরে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার উপরে এত জুলুমবাজি হচ্ছে। কেন হচ্ছে? বিজেপি তো আজকে 10 বছরেরও বেশি ক্ষমতায় আছে। বিজেপি কি চাইলে পশ্চিমবঙ্গ দখল করতে পারতো না? আজকে বিজেপি কি চাইলে বাংলাদেশিদের বার করতে পারতো না? কারণ অত্যাধিক পরিমাণে বাংলাদেশিদের এখানটায় অপরাধ করার প্রবণতা বেড়েছে, যেগুলোকে মুখ্যমন্ত্রী সায় দিচ্ছে। সেটাকে বিজেপি কন্ট্রোলে আনার জন্য আজকে যদি কোনো একটা পদক্ষেপ নিয়ে থাকে, তাকে সবাই মিলে স্বাগত করা উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করে যাচ্ছে, কারণ তার ভোট ব্যাংকের প্রবলেম হবে, তার সাদের ভাইয়েরা চলে যাবে বাংলাদেশে, তাই এনার বহু প্রবলেম হচ্ছে। এরা এত বজ্জাত, জানেন কি বলবো? কোর্টে গিয়ে অ্যাপিল করেছে, দুয়ারে রেশন হবে না। একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে, সেটাও বাবুদের লুচির মতো ফুলছে, আর জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো। এত হিংসুটে, আমি এত হিংসুটে, এত কুচুটে আমি কখনো দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। সত্যিই তো, যারা রেশন নেওয়ার থাকবে তারা নিশ্চয়ই বেকার, ওরা গিয়ে রেশন দোকানে নিতে পারবে। এরা বজ্জাত না, বজ্জাত হচ্ছে তুমি। পশ্চিমবঙ্গের মানুষকে তুমি দুয়ারে রেশন, দুয়ারে ভাতা, এইসব কিছু দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে চাইছো। আর সরকারের যে কোটি কোটি টাকা খরচা করছো, এগুলো কি তোমাদের বাপের টাকা না তোমার বাপ ঠাকুর দ্বারা রেখে গেছিলো? সেই আমাদের টাকা নিয়ে আমাদের পেছনে ফুটানি মারাচ্ছ। এরাই বজ্জাত, তাই তোমার নামে কেস করেছে। তোমরা ভালো, তোমরা সতীর মেয়ে, তাই তোমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমরা দিয়ে যাও দুয়ারে রেশন। দুয়ারে মদটাও দিলে ভালো হতো, মাতালদের অনেক সুবিধা হতো। আবার দুয়ারে রেপিস্ট দিলে ভালো হতো, বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা মা বোনেদের সাথে খারাপ ব্যবহার করতো। তুমি দুয়ারেই সব দিয়ে যাও,
আর তুমি যখন ভোট চাইতে আসবে তখন দুয়ারে মার চলবে, আলাদা লেভেলের মার। আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী, ঈশ্বরের নতুন সৃষ্টি। আমরাও জীবনে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছি যিনি 26 দিন ধরে কিছু না খেয়ে, জল পর্যন্ত না খেয়ে অনশন করেছিলেন। সে যদি ঈশ্বরের সৃষ্টি হন তাহলে আপনি তো চাঁদের কোনো একটা এলিয়েনদের সৃষ্টি। কারণ আপনার শরীরে যা যা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা আছে, সিপিএম নাকি আপনার মাথায় মেরেছিল, আপনার হাত পা সব কিছু অপারেশন করা, আপনি তবু হেঁটে চলে বেড়াচ্ছেন, আপনি নাকি তার উপরে ডেলি 20 কিলোমিটার হাঁটছেন। তাহলে ভাবা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কোথাকার? তিনি মানুষ নন, তিনি এলিয়েন। আমাদের প্রধানমন্ত্রী যদি বায়োলজিক্যাল সৃষ্টি হয়ে থাকেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এলিয়েন। কারণ ইনার শরীরে কোনোদিন ক্লান্তি নেই, আমরা দেখতেই পাইনি। ইনি এতটাই কাজের মধ্যে ডুবে থাকেন সাধারণ মানুষের পেছন মারার উদ্দেশ্যে। খালি পোঁদ মারাত্তা। ধমক চমকানিতে কিছু হবে না, মনে রাখবেন আমার এটাই থিওরি। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মাটাই কে সেটাই আজ পর্যন্ত জানা গেল না, তার ভালোবাসায় না জীবন নাকি ধন্য হবে। তিনি তার ভালোবাসা এত পরিমাণে পেয়েছেন যে তার মা বলে গেছিলেন মরার সময় যে পশ্চিমবঙ্গের কোনো মানুষের টাকা তুই ঠিকঠাকভাবে মেটাবি না, পশ্চিমবঙ্গের সব মানুষের টাকা চুরি করবি, 26,000 লোকের চাকরি খেয়ে নিবি, এবং ঘাটালবাসী বন্যায় ডুবে মরে গেলেও কিন্তু তুই দেখতে যাবি না, তুই জল কমলে যাবি, নাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে। যে তার মায়ের ভালোবাসাতে তিনি এগুলো শিক্ষা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গবাসীকে তুই মিথ্যে ভুল বোঝাবি, এগুলো সব তার মা বাবা দুজন মিলে বসে শিখিয়ে দিয়ে গেছিলেন। তাই তিনি অনেকটাই সেগুলো মাথায় রেখেছেন এবং করেও চলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই যে এত প্রতিভা, এটা নিয়ে তোমাদের কি মতামত? তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।